আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বহু বছর পর একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী সফল হয়েছে। কয়েক মাস আর বাকি আছে, তিনি অবসরে যাবেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে ওয়াকারুজ্জামানের নাম কিন্তু লেখা থাকে। কিছুক্ষণ আগে খবরে দেখছি যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন, বিদায়ী সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনে, ভালো নির্বাচনের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আসলে দেখেন, গত 16-17 মাসে যে ধরনের গুজব, যে ধরনের প্রচারণা, মানে একটা এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল যে ইউনূস আর ওয়াকারুজ্জামানের মধ্যে দারুণ সংঘাত, সংঘর্ষ, যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে। ওয়াকারুজ্জামানকে সরাই দেওয়া হচ্ছে, অথবা ওয়াকারুজ্জামান ষড়যন্ত্র করতেছে, ওয়াকারুজ্জামানের সাথে তার অন্যান্য জেনারেলদের দ্বন্দ্ব, এইরকম দফায় দফায় এত অপপ্রচার প্রচারণার পরও এমনকি তরুণ নেতারা ওয়াকারুজ্জামানের সাথে নিজেরা অ্যাপয়েন্টমেন্ট করে সাক্ষাতের পরে বাইরে এসে যেভাবে বলার, তাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছে, যে ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনার চেষ্টা করছে, এই সমস্ত বলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার চেষ্টা ছিল দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে। কিন্তু দেখেন, এই সেনাবাহিনী, এই সেনাপ্রধান বাংলাদেশকে খুব অল্প সময়ের ব্যবধানে 2 দফা রক্ষা করছে। এক দফা হচ্ছে 5ই আগস্ট, যে 5ই আগস্টে যদি তিনি দিল্লিতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা শুনতেন, তাহলে এখন তো বলা হয় 1600 নিহত হয়েছে, রক্তের গঙ্গা যে কি পরিমাণ প্রবাহিত হতো, এই রাজধানীর বুক একেবারে রক্তাক্ত হয়ে যেত, হাজার হাজার মারা যেত। কারণ তখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কামান দাগানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কত লোক মারা যেত। ঠিক ইরানে যে 20,000 না 25,000 গণনা করা হচ্ছে, ওই অবস্থা তো কিন্তু ঢাকাতে, ঢাকাতে এই অবস্থা হইত। সেই রক্তপাতটা বন্ধ করছে। একদিকে জনতার বুকটাও ঝাঁঝরা হইতে দেয়নি ওয়াকারুজ্জামান, আবার যারা পরাজিত হলো তাদেরকেও কিন্তু রক্তপাতের হাত থেকে রক্ষা করছে। যদি সেনাবাহিনী ইঙ্গিত দিত বা নিজেদেরকে গোটায় রাখত, আপনি চিন্তা করেন ক্যান্টনমেন্ট থেকে যদি বের করে দিত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, কি পরিমাণ রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতো। শেখ হাসিনা নিজেই তো মারা পড়ত। তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থানের যে মজাটা বা মেজাজটা, আমেজটা, সেটা কিন্তু আর থাকতো না। সারা বিশ্ব কিন্তু এটা মেনে নিত না, নিন্দা করত। সেই রক্তপাতটাও বন্ধ করছে। কেউ পালিয়ে গেছে বা পালিয়ে যেতে দেওয়া হয়েছে, আবার কেউ কারাগারে গেছে, রক্তপাত তো হয়নি। একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিও তো জনতার হাতে নিহত হয়নি, বিক্ষুব্ধ জনতার হাতে। হ্যাঁ, বাসভবন অগ্নিসংযোগ হয়েছে, স্থাপনা নষ্ট হয়েছে, এতে কিছু আসা যায় না, কিন্তু মানুষের জীবন তো আর যায়নি। অন্যত আওয়ামী লীগের মোটা দাগের নেতা কর্মীরা তো ওই সময়ে জেনারেল ওয়াকারের ভূমিকার কারণে এটা সম্ভব হয়েছে। আর এক দফা দেখেন, এই নির্বাচনটা জন্য ওয়াকারুজ্জামান কত আগ্রহী ছিলেন, বলছিলেন ডিসেম্বরে হবে বলে তিনি আশা প্রকাশ করছেন, আর সাথে সাথে লেগে গেল সবাই ওয়াকারুজ্জামানকে ভিলেন বানানোর জন্য। হাইরে চেষ্টা, ভয়ঙ্কর চেষ্টা, একেবারে মানে তার বিরুদ্ধে কোন তার বাহিনীর লোকজনকেও নামায় দেওয়া হয়। এইরকম একটা প্রচার প্রপাগান্ডা ছড়ানো হয়েছে এবং সবাই বলছিল যে নির্বাচনটা পুলিশের পক্ষে সম্ভব না যে পরিস্থিতিতে। তখন ওয়াকারুজ্জামান বলল 1 লাখের উপর সেনা সদস্য থাকবে, এবং তারা থেকেছে। নির্বাচনে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, অনেক ঘটনা ঘটছে, কিন্তু নির্বাচনে কিন্তু সহিংসতা হয়নি।
নির্বাচন শান্তিপূর্ণ ছিল, সহিংসতা মুক্ত ছিল, এইটা নিশ্চিত করছে কিন্তু সেনাবাহিনী। তার মানে বহু বছর পর একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী সফল হয়েছে। তাহলে নির্বাচন কে রক্ষা করছে, আর 5ই আগস্ট সংঘাত থেকে দেশকে রক্ষা করছে। 2 দফায় জেনারেল ওয়াকারুজ্জামান তার মেয়াদে শেষ করলো। এখন হয়তো তার কয়েক মাস আর বাকি আছে, তিনি অবসরে যাবেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে ওয়াকারুজ্জামানের নাম কিন্তু লেখা থাকবে। কারণ এইরকম গুরুত্বপূর্ণ ভূমিকা আর অন্য কোনো সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে ভূমিকা পালন করেননি। বরং ন্যাক্কারজনক ভূমিকা ছিল ওই যে জেনারেল আজিজের। দেখেছেন যে কিভাবে মানে পক্ষপাতিত্ব করছে। 18 নির্বাচনের সময় তো দায়িত্ব পালন করেছেন। ন্যাক্কারজনক একটা নির্বাচন হয়েছে, 24-ও তাই একই অবস্থা। তো সেই তুলনায় সেনাবাহিনীর যেখানে ভাবমূর্তি একেবারে তলানিতে গেছিল, সেই ভাবমূর্তিটা পুনরুদ্ধার করছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করছে। ভালো নির্বাচন উপহার দিয়ে তিনি বিদায় নিচ্ছেন। তার এই বিদায়টা অন্য যে কোনো মানুষের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আচ্ছা, শুরুতেই একটা ভ্রম সংশোধন করে নি। 1:30টার ভিডিওতে আমি একটা জায়গায় বলেছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি আসছেন এখানে, মানে আমাদের ব্রিক্স সম্মেলনের ব্যাপারে তিনি আসছেন, সেটা ভুল তথ্য আমি মানে বলে ফেলেছি। আসলে আমরা 144টা রাফেল কিনছি ফ্রান্সের থেকে। সেই রাফেলের চুক্তিটা মানে নিয়ে আলোচনা করতে এবং সই সাবুত করতে সপরিষদ এনামুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি 17-18 দুদিনের সফরে ভারতবর্ষে আসছেন। এবং 17 তারিখেই আপনার এই আমাদের ব্রিক্সের যে সদস্য দেশগুলো রয়েছে তাদের মধ্যে ব্রাজিল, রাশিয়া এবং চায়নার কয়েকজন প্রতিনিধি আসছেন। সেই বৈঠকটা আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের রাষ্ট্রপতির যে বৈঠকটা সেটা হচ্ছে আলাদা। আমি দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলেছিলাম। তো এটা হলো গিয়ে প্রথম হচ্ছে আমার ভ্রম সংশোধন। দ্বিতীয় হচ্ছে আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটা হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। এখন মজার কথা হচ্ছে, আপনারা সাক্ষী দর্শক, আমি বহুবার বলেছিলাম যে ডিপ স্টেটকে বিশ্বাস করবেন না, পলায়তি জীবতি, আপনি পালান। কিন্তু উনি আমার কথা শোনেননি। গরিবের কথা কিন্তু বাসি হলেও সত্যি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে সরকার অথবা কোনো ব্যক্তি ইউনূসের নামে শীঘ্রই মামলা করতে চলেছে। তিনি যে 666 কোটি টাকা করমুকুব করিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে, তারপর 5 বছর না কত বছরের জন্য তার ওই ব্যাংকের একটা ঢপের চপ ব্যাংক রয়েছে, তার ব্যাংকের আপনার যত কর আছে, যত এই সমস্ত ট্যাক্স ফ্যাক্স আছে সেগুলো মুকুব করিয়েছেন। ঋণ তো মুকুব করিয়েছেন, করও মুকুব করিয়েছেন। তারপর বিভিন্ন প্রকল্পের নাম করে মিলিয়নস অফ ডলার্স উনি পকেটস্থ করেছেন। এই সবের ভিত্তিতে তার প্রতি একটা মানে মামলা একটা তার উপরে করা হচ্ছে। সেটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি করছে নাকি কোনো সরকার, তারেক রহমানের সরকার করছে, সেটা পরিষ্কার এখনো নয়। তবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে হচ্ছে, এটা পরিষ্কার। এবং তিনি যে দেশ ছাড়তে পারবেন না সেইটা সম্ভবত ইস্যু করা হবে সেনাবাহিনীর তরফ থেকে। এই দায়িত্বটা হয়তো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, অথবা কালকে
ক্ষমতা হাতে নেওয়ার পর তারেক রহমান হয়তো এই ব্যাপারে হয়তো নিষেধাজ্ঞা জারি করতে পারেন। অর্থাৎ ইউনূস যেদিক দিয়েই হোক না কেন ফাঁসছেন, এক মামলায় ফাঁসছেন, দুই দেশ ত্যাগে ফাঁসছেন। আমি বলেছিলাম এখনো সময় আছে, পালান। এই নিজের কবর নিজে আপনি খুঁড়ছেন, তখন আমার কথা শোনেননি। আপনার সব সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা আপনাকে ভুল বুঝিয়েছিল। আর আপনার সব এই জামাতি দল আছে না, যারা আমায় লিখে বেড়ায় গুজববাজ অমুক তমুক, ওই গুজব করতে করতে আজকে কিন্তু ওই 5ই আগস্ট 2024 থেকে আজকের বাংলাদেশকে এই জায়গায় এই গুজববাজ নিয়ে আসছে, বুঝলেন? আরো অনেক লোকজন আছে, তারা একবার এদিকে ছাতা ধরে একবার ওদিকে ছাতা ধরে। এই গুজববাজ কিন্তু কোনদিন ছাতা এ মাথা ও মাথা করেনি, একই ব্যক্তির উপরে ছাতা ধরে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমার সঙ্গে তাদের তফাৎ। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ খবর আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আপনাদেরকে বলা, আপনার সেনাবাহিনী যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি বহুদিন ধরেই বলে আসছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের কাজ নয়, আইন শৃঙ্খলার কাজ শেষ করে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। এখন একটা নির্বাচিত সরকার হয়ে গেছে, তারা ক্ষমতা নিয়ে নিচ্ছে, ক্ষমতা নিয়ে তারা এবার নিজেদের মতো দেশ চালাবে, সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে। সেটা 18 তারিখ যাবে কি 20 তারিখ যাবে কি 22 তারিখ যাবে, সেটা এখন ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে কথা বলার পর এটা ঠিক হবে। তবে সেনাবাহিনী যদি ভেতরে চলে যায় ব্যারাকের ভেতরে, তারপরে পরিস্থিতিটা কি হবে সেটা ভাবলেই কিন্তু আমার গা কিন্তু শিউরে উঠছে। কারণ এখন তো আর মব বলা যাবে না, এখন বলা হবে প্রেশার গ্রুপ। এই যাদের ওপরে তো একদিন প্রেশার গ্রুপ চড়াও হয়েছিল, তারা যদি এখন প্রেশার গ্রুপ হয়ে পাল্টা চড়াও হয় তখন কি হবে? তখন কিন্তু মশাই খুব বিপদ। এই যে প্রেশার গ্রুপ যারা আছে, যারা এখন এদিক ওদিক লুকিয়ে রয়েছে, এই প্রেশার গ্রুপ, কালকেও আমি বলেছি, যদি 2-3 ঘন্টার সময় পায়, পুলিশকে তো সব পকেটস্থ করে রেখে দিয়েছে, আর পুলিশেরও রাগ রয়েছে। যদি পুলিশের সামনে পেটায় তাহলে পুলিশও মুখ ঘুরিয়ে থাকবে, কারণ তাদের 3500 কি 3700 পুলিশ, তাদের জীবন গেছে, তারা জীবনে এটা ভুলবে না। সুতরাং ওই প্রেশার গ্রুপ যদি মাঠে নেবে, এই যারা গুজববাজ বলে দিচ্ছে না, সব ভুয়ো তথ্য দেয়, অমুক দেয় তমুক দেয়, হ্যাঁ এই লোকটাকে কেন ডেকে আনেন, এই লোকটা যে দাম না থাকতো তাহলে লোকে ডাকতো না আমাকে। বুঝতে পারছেন? আপনারা যারা লেখেন আপনাদের কিন্তু ডাকে না, আপনাদের 4 লাইন বলার ক্ষমতা নেই, 6 লাইন খবর জোগাড় করার ক্ষমতা নেই। আপনাদের বিদ্যে হচ্ছে ওই কমেন্টে 4 লাইন লিখে আমাকে গুজববাজ বলে গালি দেওয়া। এটাই আপনাদের সন্তুষ্টি। তা আপনাদের সন্তুষ্টি নিয়ে আপনারা থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। তবে দিন শেষে কথাটা হলো, যদি সেনাবাহিনী এই মাসের মধ্যে ব্যারাকে ফিরে যায় এবং ইউনূস যদি ধরা পড়ে এবং ইউনূস যদি দেশ ত্যাগ করে পালাতে না পারে, তার ব্যবস্থা যেটা করা হচ্ছে, তাহলে পরে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা আবার অস্থির পরিস্থিতির মধ্যে যাবে। সেটা এখন তারেক রহমান সামলাবেন কি করে, সেটা তারেক রহমানের একটা মাথায় বড় চিন্তা হিসেবে তখন দেখা দেবে। এখন দেখা যাক, পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। আগামীকাল শুনলাম 18 নয় 17 তারিখ, আগামীকাল ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান। উনি আগে শপথটা নিন, শপথটা নিয়ে তারপরে ভারতবর্ষে, তো ওই একটা ব্রেকিং খবর আপনাদের দিই, সেটা হচ্ছে তারেক রহমান তার প্রথম ভিজিট ঠিক করেছেন ভারতবর্ষে। তিনি শপথ নিয়ে সরকারের গদিতে বসে তার প্রথম বিদেশ সফর হবে ভারতবর্ষ।
কারণ মোদিও তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি হয়তো ভারতবর্ষে আসবেন, এলে পরে ভারতবর্ষে তার সঙ্গে মোদির কথা হবে, যেটা ইউনূস এতদিন ধরে চেষ্টা করেও পারেনি। সেটা এখন তারেক রহমান কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছেন। এখন আপনারা অনেকেই হয়তো বলবেন, তাহলে বিএনপি এর কাছে পেয়ে তাহলে আওয়ামী লীগকে কি ভুলে গেল? তা নয়, সবটাই কিন্তু হচ্ছে কূটনৈতিক খেলার অঙ্গ। এই কূটনৈতিক খেলা, এটা যেটা শুরু হয়েছে সেটা শেষ হতে হতে 6 মাস কি 1 বছর সময় লাগবে। তবে তার আগে শেখ হাসিনা দেশে ফিরবেন যে কোনো দিন। মানে তারেক রহমান ভারতবর্ষে এসে পৌঁছানোর পর যে সমঝোতাপত্রে সই হবে, সেই সমঝোতাপত্রে সই হওয়ার পর শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। তারপরে একটা মিলিজুলি ইলেকশন হবে। মিলিজুলি মানে কি? মানে ইনক্লুসিভ ইলেকশন। তার মানে লোক দেখানো পাতানো ইলেকশন নয়, মিলিজুলি মানে পাতানো ইলেকশন নয়, হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন একটা হবে। ইনক্লুসিভ ইলেকশনে যেই জিতে আসুক, সে বিএনপি জিতে আসুক, সে আওয়ামী লীগ জিতে আসুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে। আর ইউনূস সাহেবকে আমি বলি, ইউনূস সাহেব আপনি তো আমার কথা শুনলেন না। গরিবের কথা বাসি হলেও মিথ্যা হয় না। এখন দেখুন আপনি কি করে বাঁচবেন। আপনার তো বাঁচার সব রাস্তা বন্ধ। আর আপনার মামলা কিন্তু আইসিটিতেই হবে। কেন বলুন তো? আপনি কিন্তু মানে বাংলাদেশের নাগরিক নন, আপনি ইউনাইটেড স্টেটসের নাগরিক। এবং এখানে এসে আপনি জোর করে ক্ষমতায় বসিয়েছেন। যারা এখন ক্ষমতায় আপনাকে বসিয়েছিল তারা কিন্তু মানে ফিরিয়ে পালিয়ে গেছে, তারা কিন্তু নেই। এটাই হয়, ডিপ স্টেট যখন কাজ হয়ে যায় তখন ঝেড়ে ফেলে দেয়, সে ফিরেও তাকায় না। এখন আপনি এবার বুঝুন আপনি কি করবেন। আমার কথা আপনি শুনে তখন পালালেন না। যদি পালাতেন তাহলে প্রাণটা আপনার বাঁচত। এখন আর প্রাণটা আর আপনার বোধহয় এই জীবনে বাঁচানো গেল না। আমি বলেছিলাম আপনার শেষ দিন খুব করুণ পরিণতি হবে। সেই করুণ পরিণতির দিন আপনি গুনতে শুরু করুন। এই যে যমুনায় বসে আপনি টেলিফোনের দিকে তাকিয়ে থাকেন না, আমি মানুষ চোখকে দেখতে পাই চোখ বন্ধ করে আপনার ওখানে কি কি হচ্ছে। আপনি এখন উদ্ভ্রান্তের মতো এই ঘর ও ঘর করে বেড়াচ্ছেন। আমার মনে হয় এটা আমার কল্পনা থেকে বলছি আমি, এর সঙ্গে বাস্তবের মিল আছে কি না আমি বলতে পারবো না। তবে এটা হলেও হতে পারে যে ইউনূস সাহেব এখন পাগলের মতো ছোটাছুটি করছেন। উনি এখন বাঁচার রাস্তা খুঁজছেন, কিন্তু বাঁচার সব দরজাগুলো বন্ধ। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে যেটা বললাম, ইউনূস তার বিদেশ সফর বন্ধ হচ্ছে। তার ইচ্ছা ছিল তিনি ইন্দোনেশিয়া হয়ে তিনি জাপান যাবেন, যা হচ্ছে না। তার দেশ ত্যাগ বন্ধ। 2 হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হচ্ছে। 3 হচ্ছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে খুব শিগগিরই। এবং 4 হচ্ছে দায়িত্ব নিয়ে ভারতবর্ষে প্রথম বিদেশ সফর করবেন তারেক রহমান। 4টে খবর আমি একসঙ্গে করে দিলাম। মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার জন্য। অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ নিজেদের মান রক্ষায় বিএনপির কাছে এমন অনুরোধ করেছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, জুলাই সনদ নিয়ে আলী রিয়াজ যে দলটির সাথে প্রতারণা করেছেন সেটি আগেই বলা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে সাংবিধানিক ও আইনগত জটিলতা তৈরি হতে পারে এমন কোনো সংকট বিএনপি তৈরি করতে চায় না। সূত্রগুলো বলছে, নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবী জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করবেন, এমন খবর বিএনপির কাছে এরই মধ্যে আছে। তাছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপিরও প্রশ্ন আছে। এজন্য 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির সংসদ সদস্যরা মনে করেন বিদ্যমান সংবিধান অনুসরণ করে শুধু সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। যেহেতু বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই, তাই
আলী রিয়াজ যতই সুর করে গান গেয়ে যাক না কেন, বিএনপি তাতে খুব বেশি কর্ণপাত করতে চায় না, কারণ সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের দায় তারা মাথায় নিতে চান না। সরকার একটি সূত্র বলছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য জামাতের জোটের সংসদ সদস্যরা চাপ দিতে পারে, এমনকি শর্ত দিয়ে বেঁকেও বসতে পারে। শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটি পক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করতে চায়। তেমনটা হলে পরিস্থিতি সামাল দিতে নাটকীয় কিছু ঘটতে পারে। দুটি না একটি শপথ হবে সে সিদ্ধান্ত না হওয়ায় সংসদ সচিবালয় সোমবার দুপুর ৩টা পর্যন্ত চিঠি পাঠাতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা মঙ্গলবার সংসদ সদস্য বা এমপি হিসেবে শপথ নেবেন। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠিত হবে। এজন্য সংসদ সচিবালয় প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তী সরকার চায় একই সঙ্গে নতুন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ দিবেন। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর শপথ বইয়ে সই করেন। শপথ নেওয়ার নির্ধারিত ফর্ম আছে, এগুলো আসন ওয়ারি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসিলে আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার ফর্ম। সেটি অনুসারে সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ নেবেন এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান যে অবকাঠামোগত অবস্থা তাতে 297 জন এমপিকে একসাথে শপথ পড়ানো নাও হতে পারে। প্রথমে বিএনপি সংসদ সদস্য এবং পরের ধাপে বাকিদের শপথ পড়ানো হতে পারে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ থেকে প্রেস কনফারেন্স ডেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ বলা হয়েছিল, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সরকার ইচ্ছা পূরণ করতে নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার দুটি শপথ হবে কিনা বা জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নে এখনই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তারা দুটি শপথের চিঠির ড্রাফট বা খসড়া তৈরি করে রেখেছেন, কিন্তু এখনো সংসদ সদস্যদের কাছে পাঠাননি। সরকার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন তারা। সরকার থেকে বার্তা পাওয়ার পরেই তারা চিঠি পাঠাবেন। সরকার একাধিক সূত্র বলছে, অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ করেছেন দুটি শপথ নেয়ার জন্য, কিন্তু বিএনপি নীতি নির্ধারক এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বিএনপি থেকে নির্বাচিত 3 জন সংসদ সদস্য এবং দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বলেছেন, মঙ্গলবার দলটি থেকে নির্বাচিত 209 জন এবং তাদের মিত্র দলের 3 জন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন। শেষ পর্যন্ত এমনটা হলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি ঝুলে যেতে পারে, কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপির প্রশ্ন আছে। বিএনপির একাধিক সূত্র বলছে, দলটির কাছে খবর আছে জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে খুব শিগগিরই উচ্চ আদালতে রিট করতে পারেন কয়েকজন সিনিয়র আইনজীবী। সেটি হলে আইনগত জটিলতায় পড়ে যেতে পারে নতুন সংসদ। এই জটিলতা এড়াতে বিএনপি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিয়ে কিছুদিন অপেক্ষা করতে চায়। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে যেভাবে বাধ্য করা হয়েছিল সেটি ছিল প্রতারণা। ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলা হয়েছিল, যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো জুলাই সনদে উল্লেখ থাকবে এবং যে দল ক্ষমতায় যাবে তারা সেগুলো বাস্তবায়ন করতে না চাইলেও পারবে। বিএনপি নেতাদের অভিযোগ, শেষ পর্যন্ত আলী রিয়াজ এক ধরনের ব্ল্যাকমেল করে জুলাই সনদে স্বাক্ষর নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে বিভিন্ন খাতের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ। এর মধ্যে 48টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত, এগুলো বাস্তবায়নে গণভোট হয়েছে। সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের 3টি স্তর, ইতিমধ্যে 2টি স্তর পার হয়েছে। প্রথমত, আইনি ভিত্তি দিতে গত বছরের 13ই নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তরে গত 12ই ফেব্রুয়ারি গণভোট হয়েছে। এতে হ্যাঁ জয়ী হয় তৃতীয় স্তর শুরু হওয়ার কথা।
এই স্তরে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা আছে আদেশে। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো, কিছু নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের পদ্ধতি সরাসরি সংবিধানে যুক্ত করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে। এর মধ্যে উচ্চকক্ষের গঠন পদ্ধতি সহ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছিল বিএনপি। দলটি তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো রেখেছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, একই পদ্ধতিতে পরিষদের প্রথম সভা আহ্বান করা হবে। সংস্কার পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদের সদস্যরা সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করবেন। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তা করার পর পরিষদের কার্যক্রম শেষ হবে। তবে এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন না হলে কি হবে তা আদেশে উল্লেখ নেই। কিন্তু 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক হবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে। সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয়, তখন এরকম শপথের বিষয়টি আসবে। দলগুলোর সঙ্গে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এ ধরনের একটি পরিষদ গঠনের বিষয়টি এসেছিল। তখন বিশেষ করে জামাত ইসলামী ও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল, সংবিধান সম্পর্কিত যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে আছে সেগুলো বাস্তবায়ন হলে সংবিধানের মৌলিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে। নিয়মিত সংসদ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে। এভাবে সংবিধান সংশোধন করা হলে পরে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু যদি আগামী সংসদকে সংবিধান সংস্কারের বিশেষ ক্ষমতা দেওয়া হয়, তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে ওই আলোচনায় বিএনপি এ ধরনের পরিষদ গঠনের প্রয়োজন নেই এমন মত দিয়েছিল। এছাড়া সনদ বাস্তবায়নে অধ্যাদেশ নয়, একটি আদেশ জারির প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিএনপি এর বিপক্ষে ছিল। তারা বলেছিল, এ ধরনের আদেশ জারির কোনো সুযোগ নেই। পরে এসব বিষয়ে নিজেদের পছন্দসই বিশেষজ্ঞদের মত নিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। শেষ পর্যন্ত গত বছরের 13ই নভেম্বর রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ জারি করেন। সেখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি রাখা হয়। 13ই নভেম্বর এই আদেশ জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া, একটা পরিষদ গঠনের কথা আদেশে বলা হয়েছে। তিনি সেদিন আরো বলেছেন, রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, সংবিধান মোতাবেক আদেশ জারির ক্ষমতা নেই। এ কারণে বিএনপি এখন নতুন করে ভবিষ্যতের জন্য কোনো ধরনের আইনি সংকট তৈরি করতে চায় না। তবে সরকার একটি পক্ষ চেষ্টা করছে বিষয়টির জন্য জামাত ও এনসিপিকে দিয়ে বিএনপিকে চাপ দিতে। জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই সনদের প্রায় সব বিষয়ে একমত। তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। কিশোরগঞ্জে জামাতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। এমন পরিস্থিতিতে সরকারি দলের সদস্যদের পরে বিরোধী দলের সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। সেক্ষেত্রে নাটকীয় কিছু ঘটতে পারে যদি না জামাত ও বিএনপির মধ্যে সমঝোতা না হয়, যে কারণে দুপুর 3টা পর্যন্ত গ্রিন সিগন্যাল পায়নি সংসদ সচিবালয়। তাই তারা দুটি নাকি একটি শপথের চিঠি পাঠাবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না। যদি শেষ পর্যন্ত বিএনপি তার আগের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে উচ্চকক্ষ সহ অনেক প্রস্তাবই আপাতত আটকে যাবে। মানে সংবিধান সংস্কারের বিষয়গুলো তখন নির্ভর করবে বিএনপির উপর। দলটির 2/3 মেজরিটি থাকায় তারা যেভাবে চাইবে সেভাবেই হবে। বিএনপির নেতারা মনে করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে তারা সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের আশঙ্কায় পড়ে যেতে পারেন। প্রশ্ন হলো, বিএনপি কি জেনে বুঝে সে দায়ভার নিয়ে সংসদের যাত্রা শুরু করবে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী